অস্ত্র পাওয়াটা নিশ্চিত করেছিল। ফলে যদি তুলসী গাবার্ডের মস্কোর প্রতি কোনো দুর্বলতা থাকে সেটাকেও এক্সপ্লয়েট করতে অন্তত রাজনাথ সিং কোনো দ্বিধা করবেন না। মাথায় রাখবেন যেটা ঝন্টু বাবু বললেন, আমি সেটা একটু এক্সটেন্ড করি, যেটা সাধারণত জয়শঙ্করের বলার কথা যে আপনি খালিস্তানিদের আমেরিকায় নিবৃত্ত করুন, সেটা কিন্তু জয়শঙ্কর বলেননি, ওটা রাজনাথ সিং একদম। ফলে যে যার মানে দেখুন পলিটিক্সে ইটস নট নিউ। আমি আবার বলেছি যে আমি ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির বিরোধী হতে পারি, আমি নরেন্দ্র মোদীর রাজনীতির বিরোধী হতে পারি, কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত সমীকরণ আছে, তুলসী গাবার্ডের সঙ্গে ভারতবর্ষের রাজনীতির যে ব্যক্তিগত সমীকরণ আছে, সেগুলো এখন ফুললি এক্সপ্লয়েটেড হচ্ছে, অ্যান্ড হুইচ ইজ কোয়াইট সারপ্রাইজিং ফর সো কল্ড ইউনুস প্রশাসন। একদম সেখানেই ঘুম উড়েছে বলছি আমরা ইউনুস প্রশাসনের। আর ঝন্টু বড়াই যেটা বললেন যে বারবার করে যে ডট গুলো কি আমরা একসঙ্গে করতে পারি, হয়তো সুমনদার যে ব্যাখ্যা, সেই সুমনদার ব্যাখ্যার মাধ্যমেও আমরা এই বক্তব্যই হয়তো তুলে ধরতে পারি যে ডট গুলো কি একসাথে করে একটা বড় কোনো বিষয় ঘটতে চলেছে। একবার দেখি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তুলসী গাবার্ড প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঠিক কি উঠে এলো প্রতিবেদনে দেখাবো। पहले हमने आपका स्वागत किया था तुलसी जी के लिए, इस बार हम स्वागत कर रहे हैं एक्सेलेंस तुलसी जी। अभी जो महाकुंभ हुआ गंगा यमुना शरद स्वरूप जिस मुहूर्त था 45 दिन का, तो बड़ा महत्व का माना जाता है। और उसमें देश के 66 करोड़ लोगों ने 660 मिलियन लोग भाग रहे उस पानी में डुबकी लगाने के लिए, बन गया था। तो उस समय जो This is from Tulsi Ji. Tulsi Mala. पहले हमने आपका स्वागत किया था तुलसी जी के लिए, इस बार हम स्वागत कर रहे हैं एक्सेलेंस तुलसी जी। अभी जो महाकुंभ हुआ गंगा यमुना शरद स्वरूप जिस मुहूर्त था 45 दिन का, तो बड़ा महत्व का माना जाता है। और उसमें देश के 66 करोड़ लोगों ने 660 मिलियन लोग भाग रहे उस पानी में डुबकी लगाने के लिए, बन गया था। तो उस समय जो पानी होता है तो जो है उस समय का ही गंगा जल है। Thank you very much. This is very great. This is a gift from me in my new position as director. And this is from Tulsi Ji. Tulsi Mala. আমি ঝন্টু বড়াইকের কাছে যাব যে
আজকে ট্রাম্প ক্ষমতায় এসেছে কতদিন হলো, তার মধ্যে মোদি গেলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক হলো, শীর্ষস্থানীয় আধিকারিক এলেন, প্রত্যেকের সঙ্গে বৈঠক হলো, হাম্বল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে পুরো বৈঠকটা হলো। আজকে আমেরিকা কেন ভারতের সঙ্গে এই ধরনের বৈঠক করতে যাবে? কেন চিন্তা, কেন উদ্বেগে রয়েছে আমেরিকা বাংলাদেশ নিয়ে? না, প্রথম কথা বুঝতে হবে, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে তাদের যে বাংলাদেশের প্রতি কি বা এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়াতে তারা কি স্ট্যান্ড নেবে সেটা যদি ভালো করে দেখেন, আমি ওই অংশটুক দেখছি। দেখুন, তারা কিন্তু ওই সময় বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে রাজনৈতিক, প্রতিরক্ষা, বাণিজ্য, অবকাঠামোগত উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখবেন, এবং এটা দেখবেন থার্ড পার্টির আয় দিয়ে, অর্থাৎ থার্ড আই দিয়ে। এতদিন বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা ছিল সরাসরি কোনো একটা প্রদেশে গিয়ে নাক গলানো বা ঢুকে পড়া। তার ক্ষেত্রে বহু সমস্যা ছিল, কারণ সেক্ষেত্রে গিয়ে দূরবর্তী চান্স থেকে রিমোট কন্ট্রোলের মতন তাকে কন্ট্রোল করাটা ইটস ভেরি ভেরি টাফ। এই যে নতুন করে থার্ড পার্টি, অর্থাৎ ভারত যেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র শুধু নয়, একটা স্টেবল কান্ট্রি, তার মাধ্যমে যদি একই আবর্তে গড়ে ওঠা ভারতের পার্শ্ববর্তী তারই অঙ্গচ্ছেদ করে গড়ে ওঠা বাংলাদেশের কে দেখা যায় ভারতের দৃষ্টিকোণ থেকে, তাহলে এটা অনেক বেশি রিলায়েবল হবে তাদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত দৃষ্টিকোণ, ক্রমবর্ধমান মান্ত্রিক ভারত সম্পর্কের ভিত্তিতে চীন ফ্যাক্টর যেমন রেখেছিল আঞ্চলিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য, এবং এক্ষেত্রে ইউনিসের নেতৃত্বের প্রতিও কিন্তু দৃষ্টিভঙ্গিটা রেখেছিল তাদের ট্রাম্প তার ভোটের যে ইস্তেহার বের করেছিল সেখানে। এবং আরেকটা লাস্ট কথা, সেখানে এটা করতে গিয়ে কোয়াড, আকাশ এবং ইমমেকের মতন যে বিভিন্ন সংযোগ কাঠামোর দিকটা, সেটা দৃঢ় করতে ভারতকে যে প্রয়োজন এবং চীনকে কন্ট্রোল করা এবং ভারসাম্যটা রক্ষা করার ক্ষেত্রে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের মাধ্যমে এই উপমহাদেশটায় একটা ভারসাম্যের সুস্থ রাজনীতি তৈরি করবে, সেইটা কিন্তু ট্রাম্প প্রশাসন বলে দিয়েছিল। যেটা এতদিন পর্যন্ত রাশিয়া সোভিয়েতের সাথে ভারতের যখন একটা হৃদ্যতার জায়গাটা কোল্ড ওয়ারের সময় চলছিল, তখন কিন্তু পাকিস্তানকে ইস্যু করে এই সাবকন্টিনেন্টে একটা প্রভাব বিস্তারের জায়গা ছিল, সেখান থেকে প্যারাডাইম শিফট করেছে। এবং এই ট্রাম্পের এই নতুন নীতিটাই কিন্তু এই কারণে বারবার ভারতকে তারা পাখির চোখ করছে, কারণ ভারতের চোখ থেকে তারা এই সাবকন্টিনেন্টটায় দেখবে পাখির চোখ করতেই হবে সুমনদা, কারণ পাকিস্তানের যেটা স্টেবিলিটির কথা বলা হচ্ছে, পাকিস্তানের স্টেবিলিটি নেই। পাকিস্তানে সন্ত্রাসবাদীদের জায়গা, বাংলাদেশ এখন সন্ত্রাসবাদীদের জায়গা, সেখানেও স্টেবিলিটি নেই, নির্বাচন হচ্ছে না, ভোট হচ্ছে না। আর আমাদের এখানে গণতন্ত্র, সর্ববৃহৎ গণতন্ত্র এবং স্টেবিলিটি, এখানেই তো ভারতকে তৃতীয় চোখ করতেই হবে আমেরিকাকে। দেখুন, ঝন্টুবাবু যেটা বললেন, উনি অধ্যাপক মানুষ, তাত্ত্বিকভাবে বললেন। আমি ওটাকে একটু বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে ট্রাম্প মানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গোটা বিশ্বে খুব দাদাগিরি করতে পছন্দ করেন না। ওনার দেশে অনেক কাজ আছে, ব্যবসা ট্যাবসা করতে হবে, এলন মাস্কের কিনতে হবে। উনি মোটামুটি আঞ্চলিক লোকদের, মানে উনি যাদের আঞ্চলিক বন্ধু মনে করেন, সেটা ঠিক না ভুল আমি প্রশ্নে যাচ্ছি না, তাদের ঘাড়ে দায়িত্বটা ছেড়ে দিয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু গিয়ে আবার আজকে গাজায় বোম মারতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। উনি নেতানিয়াহুকেই মোটামুটি মানে পশ্চিম এশিয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছে। উনি সেরকম ভাবেই, এটা সবাইকে বুঝতে হবে যে উনি সেরকম ভাবেই দক্ষিণ এশিয়ার দায়িত্বটা নরেন্দ্র মোদীকে ছেড়ে দিয়েছে বা নয়াদিল্লিকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। ফলে এই যে ধরুন ভারতের আশপাশে যারা বিভিন্ন ধরনের, মানে পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, যারা বিভিন্ন ধরনের আমেরিকার সঙ্গে নেগোসিয়েট করতে চায়, তারা একটু অস্বস্তিতে পড়ে গেছে। সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে, এগেন আই রিপিট, বাংলাদেশ। কারণ বাংলাদেশের এই যে বর্তমান প্রশাসন, আপনি যে কথাটা বলছিলেন যে ওরা ঠিকই বলেছে যে ওরা সন্ত্রাসবাদ দমনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে, ওটা শেখ হাসিনার সময়। শেখ হাসিনা যা যা ভালো করেছিলেন ওরা সেইগুলোকে দেখাচ্ছে, ওরা কতজনকে জেল থেকে ছেড়েছে সেটা ওরা দেখাচ্ছে, কিন্তু ওরা ভুলে যাচ্ছে, এগেন আই গো অ্যান্ড রিপিট, তুলসী গাবার্ড অথবা কাশ প্যাটেল, তাদের যা হয়, তাদের যদি তারা ভারতীয় কানেকশন থাকে, তারা প্রচুর ভারতীয় ইনফরমেশনও গ্যাদার করতে থাকে, ঠিক আছে। ফলে তারা কিন্তু যেহেতু তাদেরকে এবার খোলা ছুট দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তুই বাবা ওই ভারতের সাথে কথা বলে বিষয়টা মেটা, ফলে তারা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে। অর্থাৎ যতই ইউনুস বোঝানোর চেষ্টা করুন যে তিনি কত বড় গণতন্ত্র প্রেমী, তিনি কত বড় মানে আমেরিকার মানে সমস্ত মূল্যবোধকে ধারণ করে তারপর হিন্দু মহিলাদেরকে নিপীড়নের দিকে ঠেলে দেন, দ্যাটস ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু আপনি দেখবেন যে
ওনাকে এখন বুঝতে হবে যেটা উনি বুঝে গেছেন, এবং যেটা বুঝে গেছেন বলে আমি আপনাকে একটা ফল আউটের কথা মনে করিয়ে দিই, যে আজকে বাংলাদেশের সেনাপ্রধান ইউনূসের সঙ্গে দেখা করেছেন। একদম নিশ্চয়ই একদম নিশ্চয়ই আমার মনে হয় না সন্ধ্যাবেলার ইফতারের মেনু জানবার জন্য গেছিলেন, নিশ্চয়ই ওয়াকরুজ্জামান কিছু বলবার জন্য গেছিলেন। এবং এবং এইটা ওয়াকরুজ্জামান তো এর আগেও কড়া বার্তা দিয়েছিলেন, ঠান্ডা মাথায় কড়া বার্তা। ঠান্ডা মাথায়। এবং আপনি যদি দেখেন বাংলাদেশ হঠাৎ করে আরেকজন প্রচন্ড বড় জঙ্গিকে গ্রেফতার করেছে, সে হচ্ছে আরসা, মানে রোহিঙ্গাদের যেটা জঙ্গি গোষ্ঠী, তার প্রধান আতাউল্লাহ। এই আতাউল্লাহর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যদি মানে সমস্যা হচ্ছে যে বাংলাদেশের লোকরা নিউ ইয়র্ক টাইমস পড়েন না, অনেকদিন ধরে নিউ ইয়র্ক টাইমস লিখে যাচ্ছিল যে আতাউল্লাহ হচ্ছে কিন্তু বাংলাদেশে এবং মানে রোহিঙ্গা ক্যাম্পে সবচেয়ে বড় আইএসআই এর লোক, সবচেয়ে বড় ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠীর নেতা। এবং এই আতাউল্লাহ ওখানে যারা রোহিঙ্গাদের মধ্যে একটু নরমপন্থী, যারা মায়ানমারে ফিরে যাওয়ার কথা তাদের সবাইকে খুন করেছিল, তাদেরকে হঠাৎ গ্রেফতার করতে হচ্ছে। তার মানে আপনাকে বুঝতে হবে ইউনূস যত মুখে, মানে ইউনূসের মুখে আর বীরত্ব দেখিয়ে লাভ কি? ওনার উচিত জো বাইডেনও 83 বছর বয়সে রিটায়ারমেন্টে চলে গেছে, ওনার রিটায়ারমেন্টে যাওয়ার, কিন্তু উনি তার মধ্যে যে ব্র্যাভাডো দেখাচ্ছেন, সেই ব্র্যাভাডোতে আবারও বলছি একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে 2024-এর 5ই আগস্টের আগে মার্কিন কনসুলেট, ঢাকার মার্কিন কনসুলেট ওনাদেরকে যে রেড কার্পেট দিতেন, সিম কার্ড থেকে শুরু করে বিভিন্ন, সেটা হবে না, সেটা হবে, সেটা আর পাওয়া যাবে না। সুতরাং যে তথ্য ঝন্টু বড়াই তুলে ধরলেন, সুমন ভট্টাচার্য তুলে ধরলেন, পরিষ্কার একদম তথ্য যে ঘুম উড়েছে বাংলাদেশের। আমেরিকা ভারতকে পাত্তা না দিয়ে বাংলাদেশ বা পাকিস্তানকে পাত্তা দেবে, এই দুঃস্বপ্ন